এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উচ্চকক্ষে জামায়াতের চমক দিশেহারা মোদি, অনেক আসন পাচ্ছে জামায়াত। সরকার কি বিএনপির নিয়ন্ত্রণে নাকি ভারতের? আরও জানাবো, পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে ঢাকা দিল্লি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। জামায়াতের ভাগ্য যেন হঠাৎ পাল্টে গেল। রাজনীতির অঙ্ক কেবল আসন নয়, অনেক সময় ভুল ধারণাও তৈরি করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পর অনেকেই মনে করেছিল বিএনপি জোট দাপুটে জয় পেয়েছে। ৩১২ আসনের মধ্যে তারা ২১২টি দখল করেছে। অন্যদিকে জামায়াত জোট মাত্র ৭৭টি আসন পেয়েছে। সাধারণ চোখে দেখলে গোটা পরিস্থিতি বোঝাতে এই বিশাল ১৩৫টি আসনের ব্যবধানই যথেষ্ট ছিল। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন, ভোটের শতকরা সংখ্যাটা সামনে আনলে ছবিটা একেবারে বদলে যায়। নির্বাচন কমিশনের হিসেব বলছে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট আর জামায়াত ৪৩.৯%। ফারাক মাত্র ২.৭%। অথচ প্রথমগত উত্তীর্ণ ফার্স্ট পাস দ্য পোস্ট নিয়ম অনুযায়ী বিএনপি ১৩৫টি আসন বেশি পেয়ে গেল এই সামান্য ভোট ব্যবধানে। গণতন্ত্রের এই ফাঁক ফোকর বহু দেশে সমালোচিত। মাত্র ২.৭% বেশি ভোট পেয়েই এক জোট প্রবল আসন পায়, আর প্রায় সমান জনপ্রিয়তার অন্য জোট অনেকটাই কোণাছা হয়ে যায়। ফলে প্রশ্ন জাগে, একটু বেশি ভোটের জন্য সংসদে দ্বিগুণ ক্ষমতা পাওয়ার বিষয়টা আদৌ জনমতের প্রতিফলন কিনা? এতদিন এমনটাই চলেছে, কিন্তু এইবার বাংলাদেশে বড়সড় একটা পালাবদল শুরু হয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এবার সংসদে আলাদা উচ্চকক্ষ বা আপার হাউস আসছে, যেটা যুগান্তকারী খবর। এখানেই আসল নাটকটা। জামায়াত জোট নিজেদের প্রকৃত ক্ষমতার স্বীকৃতি পেতে যাচ্ছে প্রথাগত সংখ্যার বাইরে গিয়ে। আজকের আলোচনার জোর এখানেই, এই ফলাফল আর নতুন গাণিতিক সমীকরণ। প্রথমে বোঝা উচিত, নিচের কক্ষে বিএনপি জোটের বিশাল সংখ্যা আসে কেবলমাত্র প্রচলিত উইনার টেকস ইট অল নিয়মে। একজন এমপি হতে হলে একটা ভোট বেশি পেলেই হলো। হাজার হাজার ভোট পেলেও সেসব বাতিল হয়ে যায় যার প্রার্থী জিতল না। জামায়াত আর তাদের মিত্রজোট ৪৩.৯% ভোট পেয়েও মাত্র ৭৭টি আসন পেয়েছে, অর্থাৎ ৪৪% মানুষের কণ্ঠস্বর সংসদে তেমন প্রতিধ্বনি পেল না। এবার গণভোটের সিদ্ধান্তে উচ্চকক্ষ তৈরি হবে সমানুপাতিক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংক্ষেপে পিআর পদ্ধতিতে। এখানে আসন বন্টন হবে সরাসরি ভোটের শতাংশ ধরে। কেউ ২০% ভোট পেলে তারা ১০০টি আসনের উচ্চকক্ষে ঠিক ২০টা আসন পাবে। ভুলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ভোটের আর কোনো জায়গা নেই। এই কারণেই পিআর পদ্ধতি জামায়াতের জন্য গেম চেঞ্জার। বিশ্লেষকরা বলছেন, নিচের কক্ষে যত দাপটি দেখা কোনো দল, উচ্চকক্ষে প্রকৃত জনসমর্থনের প্রতিচ্ছবি ফুটে উঠবে। সংখ্যালঘু, কোণাছা সব আওয়াজ আমল পাবে। চলুন সরাসরি অঙ্কটাই মিলিয়ে নেওয়া যাক। উচ্চকক্ষে আসন মোট ১০০, জামায়াত জোট ভোট পেয়েছে ৪৩.৯%, সুতরাং পাচ্ছে ৪৪টি আসন। বিএনপি জোটের ভোট ৪৬.৬% হলে তার মানে তারা পাবে ৪৭টি আসন। পার্থক্য মাত্র ৩টি। ১৩৫-এর বিশাল গ্যাপ তখন স্রেফ ৩। বাকি যার তার ৯% ভোট, তারাই পাবে বাকি ৯টি আসন। এই ছোট ফারাক দেখায় মাঠের রাজনীতিতে তুমুল প্রতিযোগিতা। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই অবস্থার প্রভাব অনেক গভীর। এখানেই রাজনীতির নতুন সমীকরণ। বিএনপি এই প্রেক্ষাপটেই জুলাই সনদ আর গণভোট নিয়ে তালবাহানা শুরু করেছে। কারণ বোঝা যায়, উচ্চকক্ষে আইন পাশের জন্য যাই অন্তত ৫১টি ভোট, অথচ বিএনপির আছে ৪৭টি। যে কোনো আইন আনতেই তাদের দরকার জামায়াত বা ছোট দলগুলোর সমর্থন। নিম্নকক্ষে ২১২ আসনের জোরে বিএনপি হয়তো চাইলে সংবিধান পরিবর্তনের প্রস্তাব আনতে পারে। সেখানে ৭৭টি আসন নিয়ে জামায়াতের প্রতিরোধ তেমন কাজে আসবে না। কিন্তু বিলটি যখন যাবে উচ্চকক্ষে, ঠিক তখনই মূল লড়াই শুরু হবে। বিএনপির ৪৭ বনাম জামায়াতের ৪৪। কেউই একা একক গহুম সংখ্যাগরিষ্ঠ নয়। জামায়াত চাইলে তারা বিল আটকে দিতে পারে, বা ছোট দল আরেক পাশে থাকতেই অঙ্ক বদলে যেতে পারে। যেমন জামায়াতের ৪৪ জন আর ছোট দলের ৯ জন এক হলে ৫৩ ভোট, সংখ্যা ছাড়িয়ে যায়। অর্থাৎ এখন থেকে শুধু সরকার গঠনের রাজনীতি নয়, নীতি নির্ধারণ, আইন পাশ সবকিছুই হবে দর কষাকষির ওপর। সংসদের উচ্চকক্ষ প্রকৃত অর্থে ভারসাম্য আনার সুযোগ করে দিচ্ছে। গলার জোর নয়, জনসমর্থনের অঙ্ক নেওয়া হবে কতটা শক্তি আছে সেটা ঠিক করতে। জামায়াত এখন সেই দর কষার টেবিলে সত্যিকারের অংশীদার, নতুন রাজনীতির ঠিক কেন্দ্রে। তাহলে বিএনপি উচ্চকক্ষে হেরে গেছে,
আসলেই তো, এখন যে কেউ একা সরকার চালাতে চাইলেই সেটা পারবে না। আগের মতো চাইলেই এক পেশে আইন পাশ করে ফেলতে পারবে না। এখন আর সেই রাস্তা খোলা নেই। কারণ নিম্নকক্ষে বিএনপি যতই সংখ্যাগরিষ্ঠ থাকুক, উচ্চকক্ষে জামাতের সঙ্গে আলোচনা করতেই হবে। দুই দল মুখোমুখি বসা ছাড়া উপায় নেই। এটাই সংসদীয় ব্যবস্থার চেক অ্যান্ড ব্যালেন্স। শুনলে মজা লাগে, বাস্তবে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। এবার আসি ছোট ছোট দলগুলোর কথায়। উচ্চকক্ষে মোট ১০০টি আসন, সেখানে বিএনপির হাতে ৪৭টা আর জামাতের কাছে ৪৪টা, মোট ৯১টা। বাকিটা মানে ৯টা ছোট দল আর স্বতন্ত্রদের। এখানেই জমে উঠবে খেলা। এই ছোট দলেরা এখন সত্যিকারের কিং মেকার হয়ে উঠছে। কারা সরকার গঠন করবে, কোন পক্ষ আইন পাশ করবে, সেটা ছোট ছোট দলের উপর ঠেকেছে। কারণ উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৫১ আসন। কে কার দিকে ঝুঁকলো, এই হিসেবটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তাই যে কোনো বড় নিষিদ্ধান্তে সংলাপ আর সমঝোতা ছাড়া উপায় নেই। এটাই নতুন পরিস্থিতির আসল বার্তা। যার মানে দাঁড়ালো, বহু বছর পর ফাঁকা চেক দিয়ে আইন পাশ করার যুগ শেষ। আগে কি হতো, সরকারি দলের এমপিরা হাত তুললেই আইন হয়ে যেত। বিরোধী কেউ কিছু বলুক আর না বলুক, অনেক সময় বিরোধী দল না থাকলেও সংসদে আইন পাশ হয়ে গিয়েছে সির্ফ সংখ্যার দাপটে। এটাকে বলেছিল পাশবিক সংখ্যাগরিষ্ঠতা বা ব্রুট মেজরিটি। অথচ নতুন উচ্চকক্ষ এই দাপটের চিরদিনের ছুট্টি করেছে। এখন বিএনপি চাইলেই নিম্নকক্ষে ২১২ ভোটে যে কোনো বিতর্কিত বিল ঢুকিয়ে দিক, উচ্চকক্ষে গিয়ে জামাত আর ছোট দল মিলে আটকাতে পারবে অনায়াসে। বিএনপিকেও টেবিলে এসে কথা বলতে হবে। চায় না চায় জামাতের সঙ্গে সমঝোতায় আসতেই হবে। কি পরিবর্তন চাই, কি সংযোজন চাই, কি বাদ দিতে বলো, তবেই সম্মতি। এমন আলোচনা চলবেই। গণতন্ত্র মানে তো এই, যুক্তি দিয়ে, কথাবার্তা দিয়ে সিদ্ধান্ত নেওয়া। পছন্দ অপছন্দ না, ভালো মন্দ ভেবে শতভাগ আলোচনার মধ্যে দিয়ে প্রতিটি আইন গৃহীত হবে। এতকাল যেমন চলছিল শুধু সংখ্যার জোরে কালো আইন, সেটার দিন ফুরিয়ে এসেছে। আগামীর সংসদে আবার ফিরছে বিতর্ক, যুক্তিতর্ক, নানা মতপার্থক্য আর খোলামেলা আলোচনা। এটাই হতে যাচ্ছে পুরনো স্বর্ণযুগের ঝলক। এবার চোখে আঙ্গুল দিয়ে দেখা গেল দীর্ঘদিন ধরে চলে আসা ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতির গলদ আসলে কত বড়। মাত্র ২.৭% ভোটের পার্থক্যে বিএনপি ১৩৫টা আসন বেশি পেয়েছে। এটা কি সত্যিই ন্যায় বিচার? সাধারণ মানুষের কাছে এটা সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু উচ্চকক্ষে তো এবার দলগুলো তাদের প্রকৃত জনপ্রিয়তার অনুপাতে আসন পেয়েছে। জামাত পেয়েছে ৪৩.৯% ভোটের পুরো মর্যাদা, কারণ ওটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হয়েছে। কাজেই কার আসল শক্তি কেমন, সেটাই উচ্চকক্ষে হাতে নাতে ধরা পড়ে গেছে। নিম্নকক্ষে বিএনপির ইলিউশন, সংখ্যার বিভ্রান্তি মাত্র। উচ্চকক্ষে ৪৭ বনাম ৪৪-এর ব্যবধান আর সত্যিকারের শক্তির মেরুবরণই হল দেশের জনগণের আসল মনোভাব। এজন্য অনেক জামাত কর্মী যারা নিচের ফল দেখে হতাশ হয়েছিল, এখন তাদের কাছে এই উচ্চকক্ষ আসনের ফল নৈতিক বিজয়। পরিষ্কার করে বলছে, জনমতের দিক থেকে জামায়াত এখন প্রধান বাধা নয়, বরং বড় শক্তিও। এককভাবে কেউ আর দেশ চালানোর মালিকানা দাবি করতে পারবে না। জনগণের নির্ভরতা আর আস্থা সব দলের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একনায়কতন্ত্রের পথে যাব নাকি সত্যিকারের অংশীদারি শাসন প্রতিষ্ঠিত হবে? উচ্চকক্ষ বলেই দিচ্ছে, স্বৈরাচারী পথে যাওয়া কার্যত অসম্ভব। যে দলই ক্ষমতায় থাক, তাকে বাধ্য হয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। সংবিধান সংশোধন, বড় নীতি নির্ধারণ, কিছুতেই আর পিছনের দরজা নেই। বিএনপি আর জামায়াত একসাথে না চাইলে কোনো অংশে নতুন আইন, গঠনমূলক পরিবর্তন কিছুই হবে না। এটা বাংলাদেশের জন্য দারুণ খবর। কারণ অতীতে আমরা সবাই দেখেছি সংখ্যার জোরে কতবার সংবিধান ছেঁড়া ফাটা হয়েছে, যার ভোগদান্তি মানুষকে আজও বইতে হচ্ছে। জুলাই বিপ্লবের আসল চেতনা, ভারসাম্য আর উত্তরদায়িত্ব এবার শুধু কথার কথা নয়, আসলেই সংসদে বসেছে। সরকার বা বিরোধী সবাইকে এবার প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চলতে হবে। কে কি বলল, কাকে মানতে হবে, কাদের সঙ্গে কথা বলতে হবে। সংখ্যার জোরে দেশ চালানোর ঐতিহ্য মিউজিয়ামে তোলা দিয়েছে। এই পরিবর্তন শুধু জামায়াতের জয় নয়, দেশের প্রত্যেক ভোটারের জয়। অনেকের ভোটের নিচের দিকে হয়তো কিছু হয়নি, কিন্তু প্রপারলি উচ্চকক্ষে গিয়ে সে ভোট প্রভাব ফেলেছে আর জিতিয়েছে প্রকৃত প্রতিনিধি। জামায়াত আর ছোট দল যারাই হোক, এদের জয়ই প্রমাণ করে সঠিক রণকৌশলে, সঠিক পদ্ধতিতে সংখ্যা আর গাণিতিক খেলা বদলে ফেলা যায়। আর এটাই গণতন্ত্রের মূল কথা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।